আপনারা সবাই জানেন, আমরা জানি যে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প। আমরা এমন এক সময় দায়িত্ব নিয়েছি যখন শিল্প এবং অর্থনীতি অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি। আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী বিজিএমএর সম্মানিত সদস্য বড়, মাঝারি, বন্ডেড এবং নন বন্ডেড টাকার উন্নয়ন এবং এদেরকে সর্বোচ্চ সেবা প্রদান করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আজকে প্রায় 3 মাস 4 দিন অতিবাহিত হয়েছে আমাদের দায়িত্ব নেওয়ার পরে। এই 3 মাসে আমরা কোন কোন উদ্যোগ গ্রহণ করেছি এবং কি কি কাজ করতে পেরেছি বা কোনটা কোন পর্যায়ে আছে খুব সংক্ষিপ্ত আকারে আমি এখানে তুলে ধরার চেষ্টা করব। আপনারা জানেন যে আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো, তার অংশ হিসেবে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিজিএমএতে আপনাদের সমর্থন নিয়ে যদি আমরা পরিচালনার দায়িত্ব পাই তাহলে প্রথমে আমরা মেম্বারদের সার্ভিস চার্জ কমিয়ে দেব। আমরা মেম্বারদের সার্ভিস চার্জ ইতিমধ্যে 25% কমিয়ে দিয়েছি। এটা খুব সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট না, কিন্তু তাতে করে বিজিএমএ এর রেভিনিউ প্রায় 14 কোটি টাকা কমে গিয়েছে। কিন্তু আমরা মনে করেছি যে ব্যবসা খরচ কমানোর অংশ হিসেবে ভালো কাজটা বা শুভ কাজটা ঘরের থেকে শুরু করতে হবে, তারই অংশ হিসেবে এটা করেছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বিজিএমএ পরিচালনার জন্য যদি সততা, নিষ্ঠা সাথে কাজ করা যায়, অপচয়গুলো কমানো যায়, তাহলে আরো 25% সার্ভিস চার্জ কমানো সম্ভব। আমরা আশা করি সেটা আমরা করতে পারবো। দায়িত্ব নেওয়ার পরপরই আমরা যে চ্যালেঞ্জটার সম্মুখীন হলাম সেটা হচ্ছে এই এনবিআর এর কর্মকর্তাদের স্ট্রাইক, এবং এক সময় তারা কমপ্লিট শাটডাউনে গেলেন, যার পরিপ্রেক্ষিতে আমাদের আমদানি বন্ধ হয়ে গেল, সাথে সাথে রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দেওয়া হলো। আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, যেহেতু এই মুহূর্তে এফবিসিসিআই এর পরিচালনার দায়িত্বে আছেন একজন প্রশাসক এবং প্রশাসনের একজন সরকারি কর্মকর্তা। সাধারণত এইসব ক্ষেত্রে এফবিসিসিআই নেতৃত্ব দ্বারা ভূমিকা পালন করে, কিন্তু প্রশাসনের দায়িত্বে যিনি আছেন তিনি একজন সরকারি কর্মকর্তা হওয়ার কারণে আমরা আইসিসি নেতৃত্বে, বিসিআই আমাদের সাথে ছিলেন পারভেজের নেতৃত্বে, বিজিএমএ বিকেএমএ মিলে আমরা নেতৃত্ব দিয়ে যে কাজটা করতে পেরেছি, উভয় পক্ষ অর্থাৎ সরকার এবং যারা স্ট্রাইকে গিয়েছিলেন তাদের মধ্যে একটা আলোচনার পরিবেশ তৈরি করতে পেরেছিলাম, এবং তারই পরিপ্রেক্ষিতে এই স্ট্রাইকটা উইথড্র হয়েছিল। তাতে করে দেশের অর্থনীতি একটা চরম ক্ষতির হাত থেকে বেঁচে গিয়েছে। এরপরে যে জিনিসটা আপনারা জানেন যে সামনে যে চ্যালেঞ্জিং ছিল সেটা হচ্ছে ইউএস ট্যারিফ। ইউএস ট্যারিফ নিয়ে আমাদের সাথে লুকানোর কিছু নাই, সরকারের অর্থাৎ বিজিএমএ এর সাথে সরকারের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছিল। দূরত্ব তৈরি হওয়ার কারণ ছিল এই, সরকারের অনেকেরই মনে হয়েছিল যে 37% থেকে 35% নেমে গেলেও হয়তো ইন্ডাস্ট্রির সক্ষমতা থাকবে এই 35% ট্যারিফ দিয়ে আমেরিকায় ব্যবসা করা। কিন্তু আমরা যারা ব্যবসায় প্রতিনিয়ত নিয়োজিত আছি আমরা জানি যে আমাদের ওয়েটেড অ্যাভারেজ ইউএসএ তে যে 16% আছে, সেটার সাথে যদি আরো 35% যোগ হয় তাহলে ইউএসএ তে আমরা আর ব্যবসা করার সক্ষমতায় থাকবো না। তারই পরিপ্রেক্ষিতে আমরা সরকারকে বোঝাতে চেষ্টা করেছি যে আমাদের সাথে আলোচনা করার সুযোগ দেওয়া হোক, তাহলে আমরা ভালো ইনপুট দিতে পারবো। আনফরচুনেটলি শুরুর দিকে সরকার এটা গুরুত্ব সহকারে নেন নাই, কিন্তু আমাদের ভিগরাস পারসুয়েশনের কারণে, মিডিয়াতে আমাদের বিরামহীন কথাবার্তার কারণে দেরিতে হইলেও সরকার আমাদের সাথে আলোচনা করেছেন এবং মোটামুটি ভাবে ভালো একটা নেগোসিয়েশন হয়েছে, যাতে করে আমাদের ট্যারিফ 20% নির্ধারিত হয়েছে। আমরা শুরুতেই বলেছিলাম যে ট্যারিফটা এমন পর্যায়ে হতে হবে যাতে করে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ ভারত, পাকিস্তান, ভিয়েতনাম তাদের সমপর্যায়ে অথবা তার চেয়ে কম হবে। সেটা হয়েছে। সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে মাননীয় বাণিজ্য উপদেষ্টা এবং সিকিউরিটি অ্যাডভাইজার, ওনারা ভালো কাজ করেছেন বিজেপির পক্ষ থেকে। আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ওনাদেরকে আগাম ধন্যবাদ জানাতে চাই। এই ট্যারিফ যেন ফার্দার নেগোশিয়েট করে কমপক্ষে 15% নিয়ে আসে। শ্রম সংক্রান্ত ইস্যু,
আমরা জানি 5ই আগস্টের পর 5ই আগস্ট 2024-এর পরে যে যে আনরুলি সিচুয়েশন পুরো বাংলাদেশে ছিল তার মধ্যে সবচেয়ে বেশি এফেক্টেড ছিল আমাদের পোশাক শিল্প। একটি শ্রমঘন শিল্প হওয়ার কারণে এখানে অস্থিরতা তৈরি করা সহজ এবং স্বাভাবিক। কেউ ইচ্ছাকৃতভাবে কেউ অস্থিরতা তৈরি করার চেষ্টা করেছিল। আমরা দায়িত্ব নেওয়ার পরে প্রথমে যে কাজটা করেছি, 81টা লেবার ফেডারেশনকে আমন্ত্রণ জানিয়েছি বিজিএমএতে, যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি আমাদের পর্ষদ থেকে, সেটা হচ্ছে এই আনলফুল কোনো অ্যাক্টিভিটিস কেউ করতে পারবেন না, এবং আমাদের মেম্বারদের মধ্যে থেকে কেউ যদি কোনো আনলফুল অ্যাক্টিভিটিস করেন সেটার দায়িত্ব আমরা নেব এবং 4 সপ্তাহের মধ্যে আমরা সমস্যা সমাধান করব। দুর্ভাগ্যজনক হলেও সত্য, কিছু কিছু ফ্যাক্টরি মালিক যে কোনো কারণেই হোক দেশে থাকতে পারেন নাই, তাদের শ্রমিকদের যে লিগ্যাল কম্পেনসেশন সেটা দেওয়ার জন্য যে ডাটাবেস লাগবে সেটা আমরা খুঁজে পাইনি। কিন্তু সেই সব সমস্যার সমাধান আমরা ইতিমধ্যে 4টা ফ্যাক্টরি সমাধান করেছি, আরো 3টা ফ্যাক্টরি সমস্যার সমাধান করতে আমরা পারবো বলে আশা করছি। এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনারা ইতিমধ্যেই পত্রিকায় দেখেছেন যে 2006 সালে যে শ্রম আইন সেটা পরিবর্তন করা হবে, এবং শ্রম আইন পরিবর্তন করার জন্য 124টা পয়েন্ট নিয়ে গত 1 বছর ধরে সরকার, শ্রমিক ফেডারেশন এবং মালিক কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে। সেই আলোচনার মধ্যে 122টা জায়গায় আমরা একমত হতে পেরেছি, কিন্তু 2টা জায়গায় আমরা একমত হয় নাই। সেটা হচ্ছে এই ট্রেড ইউনিয়ন গঠন করার জন্য যে ন্যূনতম শ্রমিকদের সংখ্যা থাকবে সেটা নিয়ে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন 20 জন আবেদন করলে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হবে, এরকম একটা প্রস্তাব উত্থাপন করা হয়েছে। আমরা দৃঢ়ভাবে এটা বিরোধিতা করেছি। আজকেও এটা নিয়ে মিটিং হয়েছে এবং টিসিসির যে মিটিং সেটা এখানে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। আগামীতে আরো একটা টিসিসি মিটিং করার জন্য আমরা আবেদন করেছি, এবং 20 জন নিয়ে ট্রেড ইউনিয়ন করলে এটার কনসিকুয়েন্স কি হবে আমরা সরকারকে বোঝাতে চেষ্টা করেছি। কেউ কেউ বুঝেছেন, কেউ এখনো বুঝছেন না, যাদের ইন্ডাস্ট্রি পরিচালনা করার কোনো অভিজ্ঞতা নাই এবং যারা অধিকাংশ সময় এই দেশে থাকেন না, তারা বিষয়টা বুঝছেন না, কিন্তু তারা এই বিষয়টা আমাদের উপরে চাপিয়ে দিতে চান। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা জানেন যারা বাংলাদেশের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী মিস্টার কিয়াকসান অফ ইয়াংম্যান কর্পোরেশন চেয়ারম্যান, উনি শুধুমাত্র এই কারণে 3 বার বাংলাদেশে এসেছেন একদিন করে। এখন উনি দেশে আছেন। আজকে সকালে ওনার সাথে মিটিং হয়েছে। আমরা অ্যাডভাইজার লেভেলে মিটিং করার চেষ্টা করেছি এবং 5 জন অ্যাডভাইজারকে আমরা কনভিন্স করতে পেরেছি। আনফরচুনেটলি চিফ অ্যাডভাইজারের বিশেষ একজন উপদেষ্টা এখনো কনভিন্স না। আমরা বলেছি যে আমাদের একটা ফর্মাল সেক্টর, আপনারা যদি 20 জন নিয়ে ট্রেড ইউনিয়ন করার পারমিশন দেন, ফর্মাল এবং ইনফর্মাল সেক্টরকে ভাগ করে দিতে হবে। ইনফর্মাল সেক্টর বলতে বিউটি পার্লার, প্রিন্টিং প্রেস, ছোটখাটো যা ইন্ডাস্ট্রি তারা। কিন্তু আমাদের এখানে ট্রেড ইউনিয়ন করতে হলে পার্সেন্টেজে যেতে হবে। আমাদের এই মুহূর্তের আইন হচ্ছে 20%, শতকরা 20 জন। আমরা বলেছি যেহেতু ইন্ডাস্ট্রি বড় হচ্ছে, শতকরা 15 জন পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট করব, এবং এট দ্য সেম টাইম আমরা থ্রেশহোল্ড দিয়ে দিয়েছি যে 100 থেকে 1500 হলে কত হবে, 1500 থেকে 3000 হলে কত হবে, 3000 থেকে 5000 হলে কত হবে, 5000 এর ঊর্ধ্বে হলে কত হওয়া উচিত। আমরা এটাও ব্যাখ্যা করেছি যে 20 জনের ট্রেড ইউনিয়ন করার পারমিশন দিলে যারা শ্রমিক সংগঠন করেন, শ্রমের অধিকার নিয়ে কাজ করেন, তারা বঞ্চিত হবেন। একজন জুট ব্যবসায়ী চাইলে 20 জন শ্রমিককে কনভিন্স করে ট্রেড ইউনিয়নে অ্যাপ্লিকেশন করতে পারবেন। একজন মেসের মালিক বা বাড়িওয়ালা যার বাড়িতে 100 জন 150 জন শ্রমিক থাকেন, সেখানে তিনি কনভিন্স করে 20 জন নিয়ে ট্রেড ইউনিয়ন করতে পারবেন। তাহলে রিয়েলি যারা শ্রমিকের অধিকার নিয়ে কাজ করেন তারা পিছিয়ে যাবেন। আমি আশা করব সরকার বুঝবেন, এবং এটা নিয়ে আমরা রাজনৈতিক দলের সাথেও আলোচনা করেছি যেন রাজনৈতিক দলগুলো বর্তমান সরকারকে বোঝাতে সক্ষম হন। বাজার ধরে রাখা এবং সম্প্রসারণ। ট্যারিফ পূর্ববর্তী সময়ে যে চ্যালেঞ্জটা ছিল, যদি ট্যারিফ সহনীয় পর্যায়ে না থাকে তাহলে কি হবে? আমরা বলেছিলাম ব্যবসা চলে যাবে। ট্যারিফ যেটা নির্ধারিত হয়েছে, আমরা এখনো মনে করি এটা সহনীয় পর্যায়ে আছে, আরো কমানো উচিত। সাথে সাথে যে সমস্যাটা হচ্ছে
চায়না এবং ভারতে ট্যারিফ আমাদের চেয়ে বেশি হওয়ার কারণে তারা খুব অ্যাগ্রেসিভ প্রাইস দিচ্ছে ইউরোপিয়ানদের, তাতে করে ইউরোপিয়ানরা ওইদিকে ধাবিত হচ্ছে। তো বাজার সম্প্রসারণ এবং এটা ধরে রাখার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া উচিত, আমাদের যে ইনসেন্টিভ বা স্লো কস্ট ফান্ড, এগুলো নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করছি। সুখবর হচ্ছে এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিষয়গুলো সিরিয়াসলি দেখছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।